আসামি 8 জন। রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। শেখ হাসিনা সহ ঊর্ধ্বতনদের অপরাধের সত্যতা পেলেও আলাদা মামলায় যুক্ত হবে সাক্ষ্য প্রমাণ। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে। তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর রিনান এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চেতনা বাস্তবায়নের নামে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান। 2023 সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি 2.25 লাখ কোটি টাকা, জানালো সিপিডি। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য, জানালেন আলী রিয়াজ। 147টি প্রস্তাবে একমত খেলাফত মজলিস। সংস্কার ও বিচারের পর নির্বাচনের জোর। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে নেমে দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানার সন্ধান। 5 সদস্য আটক। বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম ও গুলি উদ্ধার। এবং ভবন নির্মাণে পাহাড় কেটে সাবার। অভিযান চালিয়ে বর্ধিত অংশ ভেঙে দিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর উত্তরায় রাজুকের অভিযান। ভিডিও ফুটেজ, জবানবন্দি ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেওয়া অডিও পর্যালোচনা করে চানখারপুল হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন। আসামি 8 পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর জানান, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলায় যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। চিঠিতে বলা হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু মানুষ জীবন বিসর্জন দিচ্ছে, তাই স্বার্থপরের মতো ঘরে না থেকে সংগ্রামে নেমে বীরের মতো মৃত্যুই শ্রেষ্ঠ। শুধু আনাসি নয়, এক্সের গুলিতে চাংখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক মিয়া। 6 মাস 13 দিনের তদন্ত শেষে সোমবার জুলাই আগস্টের গণহত্যার প্রথম কোনো মামলার প্রতিবেদন দাখিল করে বিশেষ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, 19টি ভিডিও, 79 জনের জবানবন্দি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলির নির্দেশ দেয়া অডিও পর্যালোচনা করে 8 জনের অপরাধের সত্যতা মিলেছে। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। শুধু এই 8 জনই নয়, এই মামলার তদন্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন অনেকের বিরুদ্ধেও অপরাধের সত্যতা মিলেছে। তবে তাদের বিরুদ্ধে আলাদা মামলা থাকায় ওই প্রতিবেদনে যুক্ত হবে এসব সাক্ষ্য প্রমাণ। যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে, কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। চাংখারপুলের এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় তদন্ত সংস্থা। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি কাল। এটিএম আজহারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানির ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা ও ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। জুলাইয়ে বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক সহ 7 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরও ছিলেন শাহজাহান খান, আমির হোসেন আমু, তুরিন আফরোজ, কামাল আহমেদ মজুমদার। শুনানির সময় এজলাসে হাস্যোজ্জ্বল ছিলেন আসামিরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী মন্তব্য করেন, 16 বছর গুম খুনের সঙ্গে জড়িত থাকার পরও অনুশোচনা বোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবী অভিযোগ করেন, কারাগারে মানবেতর জীবনযাপন করছেন পলক। এরাও এরকম খুন করতে করতে, মানুষ নিধন করতে করতে এরা হত্যাকারী হিসাবে তারা একদম অ্যাডিক্টেড হয়ে গেছে, হত্যাকারী হিসাবে। অতএব এইসব বিষয়ে তাদের কোনো অনুশোচনা নাই এবং ফিলিংস নাই এবং লজ্জা নাই। তারা যে হত্যাকারী এই বিষয়ে তারা বারবার প্রমাণ করছে এবং আমি মনে করি যে এগুলি দিয়ে তারা বিচার থেকে রেহাই পাবে না। চেতনা বাস্তবায়নের নামে 3 বছরে 200 কোটি টাকার প্রকল্পে লুটপাটের খোঁজে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অভিযান চালাচ্ছে দুদক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এসব প্রকল্পে নামকাওয়াস্তে সভা সেমিনারের ছবি তুলে নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা অখ্যাত ব্যক্তিদের দিয়ে সিনেমা বানিয়ে অর্থ লুটপাটের অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সবশেষ 3 বছরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে 4টি প্রকল্পে 50 কোটি টাকা করে প্রায় 200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। দুর্নীতি বন্ধে জাগরণ তৈরি ও লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে হবে। সকালে লালমনিরহাটে দুদকের গণশুনানিতে কথা বলেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক চাপ কম থাকায় ভালো কাজের সুযোগ তৈরি হয়েছে। সততার সঙ্গে যত দ্রুত সম্ভব সরকারি কর্মকর্তাদের সেবা দেওয়ার তাগিদ দেন তিনি। শুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 106টি অভিযোগ জমা পড়ে। শুনানি শেষে এসব অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। আমাদের এই কাজের কারণে ভবিষ্যতের দুর্নীতিটা বন্ধ হয়। এখনকার দুর্নীতি যাতে না হয়, ভবিষ্যতের দুর্নীতিটা যাতে, তো সেক্ষেত্রে আমাদের এক ধরনের নিজেদের মধ্যে এক ধরনের জাগরণ প্রয়োজন যে আমরা দুর্নীতির সাথে আপোষ করবো না করবো না। কাজে সেক্ষেত্রে আমরা যদি সবাই জাগ্রত হই, আমার বিশ্বাস আদালতও সচেতন হবে এবং সেবাটা যত তাড়াতাড়ি প্রদান করা যায়, যত ভালোভাবে, যত ন্যায় নিষ্ঠার সাথে প্রদান করা যায়, তারা সেটা করবে। হাসিনা সরকারের শেষ বছর তথা 2023-24 অর্থ বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিল 2,30,000 কোটি টাকা। ওই বছরে প্রায় 3 লাখ নিবন্ধিত কোম্পানির মধ্যে কর দিয়েছিল মাত্র 24,000 প্রতিষ্ঠান। এলডিসি উত্তরণে কর্পোরেট কর সংস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেছে গবেষণা সংস্থা সিপিডি। বলছে, উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশের সামনে কর ফাঁকি বন্ধ ও আহরণ বাড়ানোর বিকল্প নেই। বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশগুলোর জন্য পরবর্তী ধাপে উত্তরণে তথা উন্নয়নশীল দেশের তালিকায় যেতে কর ফাঁকি একটি বড় চ্যালেঞ্জ। এই ফাঁকির তালিকায় যেমন আছেন ব্যক্তি করদাতা, তেমনি আছে কর্পোরেট করদাতাও। সোমবার এক সংবাদ সম্মেলনে সিপিডি জানিয়েছে, 2023-24 অর্থ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান 2,30,000 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে। দেশে 2,88,000 নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে ওই বছর কর দিয়েছে মাত্র 24,381টি প্রতিষ্ঠান। সিপিডি বলছে, কর ফাঁকি বন্ধে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। ডিজিটালাইজেশনটা কত জরুরি হয়ে পড়েছে বা সকলে বলছি, আজকে থেকে বলা না, এটা বলার পর বলা চলছে, কিন্তু এদিকে প্রপার উদ্যোগের অনীহা রয়েছে। এবং আজকে যেটা বেরিয়ে আসলো, এই অনীহা শুধুমাত্র কর প্রশাসনের থেকে অনীহা না, এই অনীহা ব্যবসায়ীদের দিকেও রয়েছে। সুতরাং এই উভয়ের স্বার্থেই, সামগ্রিক স্বার্থেই আমাদের দরকার হচ্ছে ডিজিটালাইজেশনটা বাস্তবায়ন করা। প্রতিবেশী ও প্রতিযোগী দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে কর্পোরেট কর হার বেশি, তাই কর খাতের প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে সিপিডি। তবে এই সংস্কার টেকসই করতে হলে দুর্নীতি দমনের উপর গুরুত্ব দিতে হবে। ট্যাক্স রিফর্ম যদি করাপশন না কমিয়ে করা হয়,
সেটা কিন্তু হিতের বিপরীত হতে পারে। অর্থাৎ আপনি মাঠ পর্যায়ে প্রচুর করাপশন, আপনি সেখানে রেট পলিসিতে প্রচুর রিফর্ম করছেন, সেটা কিন্তু আপনার বরঞ্চ বিজনেসের উপর বার্ডেন বাড়িয়ে দিবে এবং একই সাথে কিন্তু এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি হবে। এটা লিটারেতে আমরা পেয়েছি। ফলে আমাদের এখন রিফর্ম নিয়ে কথা হচ্ছে, কিন্তু সেই একই সাথে যদি আমরা করাপশনকে না কমাতে পারি, সেটা কিন্তু আলটিমেটলি বিজনেসের জন্য বার্ডেন ক্রিয়েট করবে। বর্তমানে বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানগুলো দুই ধরনের কর্পোরেট কর হারের আওতায় পড়ে থাকে। পরিবেশ সম্মত কারখানাগুলো পায় বিশেষ ছাড়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সংস্কার নিয়ে সকালে জাতীয় সংসদের এলডি ভবনে খেলাফত মজলিস নেতাদের সঙ্গে বৈঠকের আগে এই কথা বলেন তিনি। ঐকমত্য কমিশনের 147টি প্রস্তাবে একমত জানিয়ে সংস্কার ও বিচারের পর নির্বাচনের তাগিদ দিয়েছে খেলাফত মজলিস। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ নিয়ে সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, সংস্কার কমিশনগুলোর একমাত্র উদ্দেশ্য হলো জনগণের অধিকার নিশ্চিত ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করা। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত। প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 2 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জানান, 15টি সংস্কার প্রস্তাবে দ্বিমত রয়েছে তাদের। স্থানীয় সরকার নির্বাচনে ইউপি সদস্য নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচন চান তারা। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও পতিত স্বৈরাচারের বিচার শেষে জাতীয় নির্বাচনের প্রস্তাব দিয়েছে দলটি। প্রয়োজনীয় সংস্কার এবং এই পতিতদের বিচার ব্যবস্থা দৃশ্যমান একটা অবস্থায় পৌঁছার পরে জাতীয় নির্বাচন করা। ওয়ার্ড মেম্বারদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন, তাহলে জনগণের যে রায় এর প্রতিফলন ঘটবে না। আমরা বলেছি যে জনগণের প্রত্যক্ষ সরাসরি ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। ঐকমত্য কমিশনের দেয়া 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টিতেই একমত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও বিশ্বাস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সফরে সন্ধ্যায় কাতার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির আমিরের আমন্ত্রণে আর্থনা সামিটে অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার দফতর থেকে জানানো হয়েছে, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবার বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হবেন। এদের মধ্যে ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা রয়েছেন। বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবোর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ চীনের খুব ঘনিষ্ঠ হতে চায়। এ সময় প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গ তুলে এটিকে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেন। বলেন, দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বক্তব্য আশাব্যঞ্জক। 8 দফা দাবিতে খামারবাড়িতে কৃষি অধিদপ্তরের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এই মুহূর্তে খামারবাড়িতে কৃষি অধিদপ্তরের সামনে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর খামারবাড়ির অবস্থা এখন কিছুটা উত্তপ্ত বলা চলে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে প্রধান ফটক, সেই ফটকের যে ভেতরের অংশ, সেই ভেতরের অংশে মূলত এখন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখানেই তারা বসে অপেক্ষা করছেন তাদের প্রতিনিধি দলের সঙ্গে। তারা চাচ্ছেন যে এখানকার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের যাতে একটা সাক্ষাতের ব্যবস্থা করা হয় এবং সেখানেই তারা তাদের যে 8 দফা দাবি আছে সেই 8 দফা দাবি তুলে ধরবেন। এবং আমরা যদি একটু বাইরেটা দেখাতে চাই, বাইরের অংশে কিন্তু শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং তারাও তাদের যে 5 দফা দাবি আছে সেই দাবিগুলো তুলে ধরেছেন। তারা মূলত বলছেন
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের পক্ষ থেকে যে ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে, সেই ৮ দফা দাবি অযৌক্তিক বলে জানিয়েছেন এই যে এখানকার যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারা। এবং পাল্টাপাল্টি এখন আমরা প্রথমেই যেটা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু আজকে সকাল 6:30 থেকে কৃষি ডিপ্লোমাধারীরা মূলত এই প্রধান ফটক আটকে অবস্থান নিয়েছিলেন এবং এরপরই কিছুক্ষণ আগে থেকে, ঘন্টা দেড়েক আগে থেকে এখানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা এসে এখানে জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা খামারবাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় তাদের কিন্তু আটকে দেওয়া হয়, অর্থাৎ ভেতরে ঢুকতে দেওয়া হয় না। কারণ দুপক্ষের যদি মুখোমুখি অবস্থান হয় এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই ধারণা থেকেই কিন্তু পুলিশ বাইরে থেকে যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং ভেতর থেকে যারা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বাইরে বের হতে দিচ্ছেন না, কারণ এখানে একটি বিশৃঙ্খলার শঙ্কা সৃষ্টি হচ্ছে। সব কিছু মিলিয়ে এখন পরিস্থিতি যদি বলি সেটা হচ্ছে কিছুটা উত্তেজনা বিরাজ করছে এবং কিছুক্ষণ পরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর প্রচেষ্টায় তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন না। এই ছিল রাজধানীর খামারবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর খামারবাড়ি থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রদল। নেতাদের অভিযোগ, হত্যায় জড়িত কয়েকজনকে রক্ষার চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের জন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে ভিডিও ফুটেজ দেখে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভ করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা। এতে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এর আগে সরকারি তিতুমির কলেজ প্রাঙ্গণেও মানববন্ধন করে ছাত্রদল। এসব বিক্ষোভ কর্মসূচি থেকে পারভেজ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এই বৈষম্য সন্ত্রাসীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের আমার সহযোদ্ধা পারভেজকে হত্যা করেছে, কিন্তু বৈষম্যের এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। পিয়াস আর মেরাজ ওরা প্রক্টরবাড়ির অফিস রুমের মধ্যে তারা হুমকি দিয়ে থাকে, তারা হুমকি দিয়ে তোরা বের হ, আমরা তোদেরকে দেখতেছি। ওরা কিছুক্ষণ পরে খাওয়ার জন্য বের হয়েছিল, এর মাঝখানে কিছু সন্ত্রাস এসে তাদেরকে আমাদের ক্যাম্পাসের সিঁড়িতে মেরে দিয়ে চলে যায়। পারভেজের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। নেতারা অভিযোগ করেন হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদের রক্ষায় কাজ করছে প্ল্যাটফর্মটি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আর কখনোই কোনো শিক্ষার্থী কোনো সন্ত্রাসীর আঘাতে নিহত না হোক। আমাদের উদারতা, নমনীয়তা, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, এটাকে যদি কেউ সহজ সরলভাবে গ্রহণ করেন তাহলে আপনারা ভুল ভাবছেন। পারভেজ হত্যায় জড়িতদের সাময়িক বহিষ্কার করেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা আপাতত তাদেরকে সাময়িকভাবে, যেহেতু ইউনিভার্সিটির একটা রুলস রেগুলেশন আছে, হ্যাঁ, আমাদের ওই অনুযায়ী চলতে হয়, তো সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে তাদেরকে বরখাস্ত করেছি অলরেডি, এবং একটা তদন্ত কমিটি আমরা করে দিয়েছি, এবং তদন্ত রিপোর্ট হলে তার এগেনস্টে আমরা পার্মানেন্ট স্টেপ নেব। এদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রোববার রাতে মহাখালী ওয়্যারলেস গেট সহ আশেপাশের এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে পারভেজ হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, প্রাইম বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে পারভেজ হত্যাকাণ্ড, তিনি ছাত্র দলের কর্মীও ছিলেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই তার হত্যাকাণ্ড নিয়ে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। তার হত্যার সুষ্ঠু তদন্ত এবং তার সাথে জড়িত যারা রয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা এবং গ্রেপ্তার করে যাতে দৃষ্টান্তমূলক বিচার করা হয়, তার দাবিতে কিন্তু আজকে টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরা তারা মানববন্ধন কর্মসূচি করেছেন। কিছুক্ষণ আগেই মানববন্ধন কর্মসূচিটি শেষ হয়েছে। সেখান থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যারা নেতা রয়েছেন, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, তারা কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের যেই কর্মী পারভেজ হত্যাকাণ্ড ঘটেছে তার 72 ঘন্টা পেরিয়ে গেলেও উল্লেখযোগ্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এবং নানা মহল থেকে নানাভাবে তাদেরকে বাঁচানোর জন্য যেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যাদের পক্ষে যেই সাফাই গাওয়া হচ্ছে, সেই বিষয়টি তারা নিন্দা জানিয়েছেন। তারা বলছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সাথে 5ই আগস্টের আগে দলমত নির্বিশেষে সকলেই যেখানে সম্পৃক্ত ছিল, তার পরবর্তী সময়ে সেই প্ল্যাটফর্মটি ব্যবহার করে কোনো একটি পক্ষ স্বার্থ হাসিলের পায়তারা করছে এবং এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে পূর্বের ন্যায়, ছাত্রলীগের ন্যায় অনেকেই সহিংস হওয়ার চেষ্টা করছেন। সেই বিষয়টি যারা সামনে আনছেন এবং তারা বলছেন যে এই ধরনের রাজনীতি এই ছাত্র দলের নেতাকর্মীরা কোনোভাবে মেনে নেবেন না এবং সেটি হতেও দেবেন না। তারা আরও বেশ কিছু বিষয় বলেছেন যে এই চলমান অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর চলমান এই সরকারের অধীনস্থ হয়ে অনেক জায়গায় যে ধরনের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ঘটেছে, সেখানে এই নানান প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন তাদেরকে কোনোভাবেই ছাড় যাতে না দেয় এবং দ্রুত যাতে এই যে 8 জনকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে, সেখানে কাউকেই যেন কোনো প্ল্যাটফর্ম বা কোনো দলের সুপারিশ নিয়ে যাতে ছাড় দেওয়া না হয়, সেই বিষয়টি একদম তারা বলছেন যে খুব দ্রুততার সাথেই তাদের বিচার আওতায় আনতে হবে, যাতে এই ধরনের পরিস্থিতি কোনো ক্যাম্পাসে আর সৃষ্টি না হয়। আর যদি তা না করা হয় তাহলে ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তো সব মিলে এই ছিল টিএসসি প্রাঙ্গণ থেকে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বৈষম্য নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এক দফা এক দাবি স্লোগানে মুখর রাজপথ। সোমবার সকালে গোপালগঞ্জ, রাজশাহী, মৌলভীবাজার, দিনাজপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয় তাদের। এরপর 3 বছরের কোর্স শেষে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে করতে হয় 6 মাসের ইন্টার্নশিপ। অথচ চাকরির বাজারে তাদের উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এই বৈষম্য থেকে মুক্তি চান তারা। আমাদের রাজপথে নামার একটাই উদ্দেশ্য, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। সমমানের করতে হলে যে সকল ক্রাইটেরিয়া লাগে সকল ক্রাইটেরিয়া আমাদের পূরণ আছে। 3 বছর আমরা কোর্স সম্পন্ন করলাম এবং 6 মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করলাম। এরপরেও আমরা দেখা যাচ্ছে যে এইচএসসি সমমান আমাদেরকে দেওয়া হয়েছে, মানে এইটা সম্পূর্ণ অযৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা বিএসসি, মিডওয়াইফারি, এমনকি ডিপ্লোমা সবাই একই, আমাদের একটাই জিনিস, আমরা সবাই নার্স। আমাদের মধ্যে কেন আমরা 3.5 বছর পড়েছি, তারপর যদি না পাই তাহলে কেমন হলো? এ তো বিচার হলো না। আর যদি আমাদের এই দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ডাকে চলে এই কর্মসূচি। ফাহরি ফারজানা, সময় সংবাদ। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার অভিযানে গিয়ে দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানার সন্ধান পেয়েছে যৌথ বাহিনী। এ সময় 5 জনকে আটক করা হয়। ভোরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার। এ সময় পূর্ণচন্দ্র কারবারি পাহাড় দুর্গম পাহাড়ে তালাবদ্ধ একটি ঘর দেখে সন্দেহ হয়। তালা ভেঙে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমার গোপন আস্তানার সন্ধান মেলে। উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিল। আটক করা হয় সন্দেহভাজন 5 জনকে। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে 5 শিক্ষার্থীসহ 6 জনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করে আসছে সন্তুল আরমার জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ। দুপুরের সময় আরও থাকছে। 88 বছর বয়সে মারা গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস, নিশ্চিত করেছে ভ্যাটিকান সিটি। বিশ্বজুড়ে শোকের ছায়া। চট্টগ্রামে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে পাহাড় কেটে চলছে বহুতল ভবন নির্মাণ।
অভিযান চালিয়ে ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাহাড় কেটে ভবন নির্মাণে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র আশকারডিগির পার এলাকায় পরিচিত গ্রিনলেস পাহাড় নামে। তবে দিনে দুপুরে প্রশাসনের নাকের ডগায় পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। 92টি পরিবারের জন্য স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামে আলাদা 3টি ভবন নির্মাণের কাজ চলছে এখানে। তা করতে গিয়ে পাহাড় কাটা হচ্ছে নির্বিচারে। ভবন নির্মাণের ক্ষেত্রে মানা হয়নি সিডিএর কোনো শর্ত। মামলা থাকায় এতদিন উচ্ছেদ অভিযান চালাতে পারেনি সিডিএ। তবে আদালত নিষেধাজ্ঞা 8 সপ্তাহের জন্য স্থগিত করায় রোববার সকাল থেকে শুরু হয় অভিযান। ভেঙে দেয়া হয় অবৈধ স্থাপনা। যখন কাজটা শুরু করতে গেল তখন তারা পাহাড় কাটছেন এবং সিডিএ যে শর্তে অনুমোদন দেওয়া হয়েছিল তার ভায়োলেশন করছেন। যে অংশটুকু ডেভিয়েশন করে বাড়তি করা হয়েছিল প্ল্যানের বাইরে গিয়ে পাহাড় কেটে ওই অংশটুকু আমরা জাস্ট ভেঙে দিব। সবটুকু আমরা হয়তো ভাঙতে পারবো না, তাদেরকে একটা আলটিমেটাম দিয়ে দিব যে এই সময়ের মধ্যে আপনারা বাকি অংশটুকু নিজেরাই করবেন, আদারওয়াইজ পরবর্তীতে আমরা আবার অভিযান চালাবো। অবৈধভাবে পাহাড় দখল করে ভবন নির্মাণে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। মাফি একটা চক্র, চিটাঙে কয়েকটা চক্র আছে, তাদেরকে কিন্তু সবাই মিলে প্রতিহত করতে হবে। এইভাবে সহযোগিতা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং জনগণকেও সচেতন করতে হবে। কারণ ভাঙাটা কিন্তু খুব বেশি একটা মধুর বিষয় না, মধুর বিষয় আমরা ভাঙতে চাই না, ভাঙার প্রয়োজনটা যেন না হয়। 2023 সালে 13 এপ্রিল সিডিএর ইমারত নির্মাণ কমিটির কাছ থেকে ভবন নির্মাণের অনুমোদন নেওয়া হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলছে রাজুক। সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে বেশিরভাগ ভবনের বর্ধিতাংশ। রাজধানীর উত্তরায় 5টি ভবনে অভিযান চালিয়ে একথা জানায় সংস্থাটি। ভবন নির্মাণ পরিকল্পনায় রাজুকের নকশার বাইরে গিয়ে সড়কের জায়গায় ভবনের অতিরিক্ত অংশ এক্সাভেটর দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে রাজুকের আভিযানিক দল। অনেক স্থানে ভবন নির্মাণের শুরুতেই অবৈধভাবে গড়ে তোলা অতিরিক্ত অংশ কেটে ফেলা হয়। সোমবার সকাল থেকে উত্তরার 10 নম্বর সেক্টরের রানাভোলা এলাকায় চলে উচ্ছেদ অভিযান। এ সময় রাজুকের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান, নিরাপদ ও বসবাস উপযোগী ঢাকা গড়ার প্রত্যয়ে নিয়মিত অভিযান এটি। নির্মাণাধীন যতগুলো ভবন আমরা পাবো প্রত্যেকটা ভবনে আমরা অভিযান করব এবং মালিককে পাওয়া গেলে অথবা প্রতিনিধি পাওয়া গেলে আমরা তাদেরকে প্রয়োজনীয় জরিমানা বা জেল যেটি আমরা আইনগতভাবে দেওয়ার সুযোগ আছে সেটা আমরা প্রদান করব এবং নকশা বহির্ভূত অংশ যতটা পারা যায় আমরা আমাদের এক্সকাভেটর দিয়ে সেটি অপসারণ করব। সড়কের জায়গা দখল করে পুরানো নীতি মেনে যেসব ভবন নির্মাণ করা হয়েছে সেগুলোর বিষয়েও দ্রুত নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে বলেও জানান রাজুক কর্মকর্তারা। যারা আগে বিল্ডিং করে ফেলেছে কিন্তু রাস্তার জায়গা দখল করে তাদেরকে আমরা কিভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান আছে এবং এই নীতিমালাটা প্রণয়নের পরে আমরা তাদেরকে জরিমানা অথবা তাদের অংশ অপসারণ করে আমরা এটা ব্যবস্থা নেব। যে বিল্ডিংটা 10, 15, 20 বছর আগে হয়ে গেছে তখন আসলে হয়তো ছিল 20 ফিট রাস্তা, বাট এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এখানে আমরা 30 বা 40 ফিট করব, যার জন্য আমরা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে এগুলো আমরা কঠোরভাবে অনুসরণ করছি। অভিযানে ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যে বিদ্যুৎ, পানি এবং গ্যাস এই 3টি সংযোগ আমরা বিচ্ছিন্ন করছি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদন জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছি সেখানে। পাওয়ার হাউস, তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা এবং এই বিষয়গুলো দিয়ে অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। আমি জাগরণ থেকে বলছি। ফরেন সার্ভিস একাডেমিতে শ্রম সংস্কার কমিশনের ব্রিফিং চলছিল, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিশেষ বিসিএস এর মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার, বিদেশি বিনিয়োগে হচ্ছে বিশেষায়িত হাসপাতালও। এ সময় রেল উপদেষ্টা জানান, চিকিৎসা সেবা নিশ্চিতে রেলওয়ের 10টি হাসপাতালকে আধুনিকায়ন করা হবে। চিকিৎসা সরঞ্জামাদির ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে ওষুধের ব্যবস্থা করা, তারপরে হচ্ছে যে খাবারের ডায়েট যেটা সেটার ব্যবস্থা করা।
তো এটা যে আগামীকাল থেকেই যে আমরা ওখানে রোগী নিয়ে সেবা শুরু করতে পারবে এমন কিন্তু না, এমন পরিস্থিতি ওখানে নাই। তো ওই জন্য এটা স্বাস্থ্য মন্ত্রণালয় একটা বিধি করবে, একটা প্রণয়ন করবে রেল মন্ত্রণালয়ের ইয়েতে। আমরা সমঝোতা স্মারক করবো, স্বাক্ষর করব। এরপরে আমাদের একটা প্রতিনিধি যাবে, সেখানে কী আমাদের দরকার হবে, মেরামতের দরকার হলে সেটা ওনারা করে দিবেন। অর্থাৎ করণীয় কাজে স্বল্প সময়ের মধ্যে কোন কোন কাজগুলো করতে হবে, মধ্যমেয়াদী কী কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী কী কাজ করতে হবে, সেগুলো তালিকা তারা তৈরি করবেন। পরিচয় দেন এমবিবিএস ডাক্তার, একটি দুটি নয়। জ্বর, ক্যান্সার, সিজার, হার্টসহ সব রোগের চিকিৎসার গ্যারান্টি মিলবে তার কাছে। ল্যাব পরীক্ষাও করেন নিজেই, শুধু ডাক্তারই নয়, একাধারে সাংবাদিকও তিনি। বলছি বরিশালের উজিরপুরে সনদবিহীন অভিযোগ ওঠায় এমবিবিএস ডাক্তার দাবিদার রেজাউল করিমের কথা। বরিশাল থেকে সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব অপর অনুসন্ধানে বিস্তারিত। এমবিবিএস প্যাডের ভিতরে কি হয়েছে দেখছো? রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায়। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন নিজেই, বিল ধরান ১৫০০ টাকা। প্যাডের ভিতরে কি হয়েছে দেখছো? তবে কিছু সময়ের মধ্যে সংবাদকর্মী আজ করে ভুল পাল্টাতে শুরু করেন, বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেয় আপনার প্রাথমিক চিকিৎসা, যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার, ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওখানে হয় হচ্ছে আপনার সিজার হয় এখানে। এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ এমবিবিএস সনদি না থাকা, দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। এসএসসি ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাদ্য মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে, এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন, যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন, এর কোনো ধরনের কোনো বৈধতা নেই এইসব প্রতিষ্ঠানে। একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে, কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পূর্বের নয় একই কাজ করতে থাকেন। অভিযোগ আছে অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। আমি একজন নার্স, অনেক আজে বাজে এসএমএস করছে যেগুলো মুখে বলার মতো না। তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড়। আমি এমবিবিএস ডাক্তার। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে, বলতে পারি। প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো বিএমডিসি কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই, তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না। বরিশালের 10 উপজেলা অপচিকিৎসায় গত 2 বছরে অন্তত 6 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দুপুরের সময় আরও থাকছে। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সিলেট টেস্টের চেহারা। টাইগার পেসারদের দাপটের পর ঘুরে দাঁড়ালো জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে লিড নিল সফরকারীরা। হজ যাত্রীদের জন্য বাড়ি ভাড়া নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। শতভাগ বাড়ি ভাড়া শেষ করেছে এজেন্সিগুলো। এবছর রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ইমিগ্রেশন ও লাগেজ সুবিধা পাবেন হজযাত্রীরা। সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়ের আলোচনা শেষে এসব তথ্য জানান কর্মকর্তারা। এবছর হজে যাবেন ৮৭,১০০ জন। তাদের মধ্যে ৫,২০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়, বাকি ৮১,৯০০ হজযাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
সোমবার সকালে রাজধানীর খিলখাতে হোটেল লা মেরিডিয়ানে সৌদির 11 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মুসল্লিদের হজ যাত্রা সহজ করতে আলোচনা করেন পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক নুরুল আনোয়ার বলেন, এবছর হজযাত্রীরা রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় ইমিগ্রেশন ও লাগেজ সুবিধা পাবেন। সৌদি আরবে হাজিরা পৌঁছার পরে সৌদি বিমানবন্দরে যে ইমিগ্রেশনটা হওয়ার কথা, সেই ইমিগ্রেশনের ফ্যাসিলিটিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের বিমানবন্দর থেকে ডিপার্ট হওয়ার আগেই এই সৌদি ইমিগ্রেশনটা হয়ে যায়। তো ওটা একটা সুবিধা পায় আমাদের হাজিরা। আরেকটা সুবিধা হলো হাজিদের যে লাগেজ ম্যানেজমেন্ট, এটা একটা স্মার্ট ম্যানেজমেন্টের মাধ্যমে তারা লাগেজটাকে হ্যান্ডেল করে। যারা হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যাবে তারা মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় পড়বে, কিন্তু যারা আমাদের অন্যান্য বিমানবন্দর থেকে যাচ্ছে যে 10,000 তারা এটার আওতায় পড়বে না। একই সময় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, হজ যাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া হয়ে গেছে। ফাইনাল নিউজ পেয়েছি যে আমাদের 100% হজ যাত্রীর বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রায় 40,000 মতো ভিসা হয়ে গেছে এবং ভিসা প্রদানের জন্য যে ডেডলাইন থাকে এটা ওরা বন্ধ করে না, এটা চালু আছে। RFID ট্যাগ নামে একটা রেডিও ফ্রিকোয়েন্সি থাকবে, সেই ট্যাগটা আমরা লাগেজের সাথে লাগিয়ে দিব। এটা বিভিন্ন জায়গায় রিডার থাকবে, স্ক্যানার থাকবে, হয়ে যাবে। ফলে কোনো লাগেজ হারালে কোনো বা ডিসপ্লেস হলে কোথা থেকে হলো সেটা বোঝা যাবে, উদ্ধার করা সহজ হবে। চলতি বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে 29 এপ্রিল। এটা একটা দ্বিপাক্ষিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশে 3 স্তরে নতুন করে ইন্টারনেটের দাম কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সকালে ফেসবুক পোস্টে তিনি জানান, বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ তাদের আইটিসি পর্যায়ে 10%, আইআইজি পর্যায়ে 10% ও এনটিটিএন পর্যায়ে 15% দাম কমাবে। এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি মোবাইল অপারেটরদের দাম কমানোর আহ্বান জানান ফয়েজ আহমদ। তিনি উল্লেখ করেন, ঈদ উল ফিতরের দিন থেকে টেলিটক 10% মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। সরকার আশা করে অতি দ্রুতই 3 বেসরকারি মোবাইল অপারেটর মার্চ মাসে এসআরও অ্যাডজাস্টমেন্ট বাবদ যে মূল্য বাড়িয়েছে তা কমাবে। কমিশনিংয়ের 1 বছর পরও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে দেরির কারণে থমকে আছে জ্বালানি তেল পরিবহনের আধুনিক এ পদ্ধতির কার্যক্রম। জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগে লাগতে পারে চলতি বছরও, এমনটাই জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রস্তুত না হওয়ায় প্রাথমিক অবস্থায় ব্যবহার করা যাবে না এসপিএম এর পূর্ণ সক্ষমতাও। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। গভীর সমুদ্র থেকে 110 কিলোমিটার করে 2টি সমান্তরাল পাইপলাইনে আমদানি করা জ্বালানি তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এতে পরিবহনের সময় 10 থেকে 12 দিনের বদলে নেমে আসবে 48 ঘন্টায়। বছরে সাশ্রয় হবে 800 কোটি টাকা। গত বছরের মার্চে সফলভাবে সম্পন্ন হয় এসপিএম এর পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদেশি অপারেটর নিয়োগে দেরির কারণেই এখনো অধরা এসপিএম এর সুফল। নতুন করে আমাদের টেন্ডার করতে হচ্ছে। আগস্টের দিকে কন্ট্রাক্ট হলে নভেম্বর ডিসেম্বর থেকে এটা হয়তো কমার্শিয়াল অপারেশনে যাবে। এসপিএম এর মাধ্যমে বছরে সঞ্চালন করা যাবে 45 লাখ মেট্রিক টন ডিজেল আর একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। বিপরীতে দেশে এখনও বার্ষিক পরিশোধন সক্ষমতা আছে কেবল 15 লাখ মেট্রিক টনের। সেক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের আগ পর্যন্ত সংশয় আছে পূর্ণ ক্ষমতায় এসপিএম এর ব্যবহার নিয়ে। এই প্রকল্পটির সঙ্গে সঙ্গতি রেখে সমানতালে বাড়েনি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা। ফলে এসব অবকাঠামোর বড় একটি অংশই দীর্ঘ সময় অলস পড়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে। অ্যারাউন্ড 70% তো আমরা ধরেন ইউজ করতে পারবোই। ডিজেলের চাহিদা তো দেশে অনেক, সেক্ষেত্রে 45-এর জায়গায় আমরা আরও বেশি আনতে পারবো, ডিপেন্ডস করছে আমাদের ডিমান্ডের উপরে। অতিরিক্ত ক্ষমতাটা আমরা ব্যবহার করতে পারছি না বলে আমাদের একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটাকে কমিয়ে আনার জন্য বা সেই খরচটাকে কমিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ইয়ারএলটা করা দরকার। 2015 সালে ডিপিপি তৈরির পর 2018 সালের ডিসেম্বরের মধ্যে এসপিএম বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দফায় দফায় বাড়ে প্রকল্পের মেয়াদ। ব্যয়ও বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, প্রায় 8.5 হাজার কোটি টাকা। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ,
কক্সবাজার। অবশেষে আলোর মুখ দেখছে বে টার্মিনাল। একদিকে অনুমোদন পাওয়ার মাত্র দুদিনের মাথায় 23 এপ্রিল বিশ্ব ব্যাংকের সঙ্গে 650 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করবে চট্টগ্রাম বন্দর। বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা উপকূলে বে টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল 1 দশক আগেই। অবশেষে রোববার একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 14,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের। এর মধ্যে 650 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ব্রেক ওয়াটার নির্মাণে বুধবারে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি বিশ্ব ব্যাংকের সাথে সহসায় চুক্তিটা হবে। বন্দরের তথ্য অনুযায়ী 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা হিসেবে থাকবে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। ফরেন আইটিও যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, টার্মিনাল 1 টার্মিনাল 2, এবং এই কাজগুলো শুরু হবে। পুরো বে টার্মিনালের ব্যাপ্তি 6.5 কিলোমিটার হলো। নির্মাণ হবে স্বতন্ত্র 3টি টার্মিনাল। 2টি সংস্থা বিনিয়োগ করবে অন্তত 3 বিলিয়ন মার্কিন ডলার। অটোমেটিকলি কিন্তু এখানে মাদার ভেসেলগুলোর কিন্তু অনেক মুভমেন্টটা বেড়ে যাবে। আগামী 50 বছর থেকে 100 বছরের মধ্যে যে আমাদের চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখেই যে আমাদের বন্দরটা বিনির্মাণ করতে হবে। আগামী 2029 সালের মধ্যে এখানে গড়ে উঠবে বে টার্মিনাল, যেখানে বিনিয়োগ করবে সিঙ্গাপুর, আরব আমিরাত। চট্টগ্রামের বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। 1 সপ্তাহেও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে নানা সংকটে তারা। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় কবে নাগাদ সরকারি প্রণোদনা পাবে তাও নিশ্চিত করতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। নিষেধাজ্ঞায় 15 এপ্রিল থেকে কর্মহীন সমুদ্রে মাছ ধরার সঙ্গে জড়িত ভোলার 65,000 জেলে। জাল নৌকা মেরামত করে সময় পার করছেন তারা। তবে আয়ের একমাত্র পথ বন্ধ হওয়ায় নানা সংকট দেখা দিয়েছে এসব জেলে পরিবারে। 65 দিন যে আমরা যে অভিযানটা পালন করি, এটা তো আমাদের জেলেরা তো অনেক কষ্টে থাকে। জেলেদের জন্য যে সমস্ত প্রণোদনা এবং বরাদ্দ করছে, জেলেদের বরাদ্দটা আমাদের জেলা ব্যক্তি পৌঁছায় নাই। নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা পাননি বরগুনার সমুদ্রগামী প্রায় 27,000 জেলে। ঘাটে জাল নৌকা রেখে বেকার সময় পার করছেন পটুয়াখালীর প্রায় 47,000 জেলে। চলতি বছর সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণে জর্জরিত তারা। এছাড়াও রয়েছে এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপ। 1 সপ্তাহ আমরা জাল পাওয়া বন্ধ করছি। এই 1 সপ্তাহ পরিমাণ আমরা এখন পর্যন্ত চাল দিয়ে পাইতেছি না। কিস্তিলারাই খারাইতে যে টাকা ধরেন, টাকা আমরা পাবো, আমরা তো এই ব্যবসা করি, ব্যবসায় পাইনি। করুণ দশা বরিশালের জেলে পল্লীতেও। এই যেমন জোসনা বেগম ভাত রান্না করছেন, কিন্তু এর সঙ্গে খাবেন কি সেই প্রশ্ন তুলে চুলার লাকড়ি, তেল, নুন কেনার অর্থ সংকটের আক্ষেপ তার। পানিটা বাদে সবই কেনা লাগে। কেউ এসে আমাকে এখানে খোঁজ খবরও নেয় না যে আমরা খাইয়া থাকি না খেয়ে থাকি। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় সরকারি প্রণোদনার বিষয়টি নিশ্চিত করতে পারেননি স্থানীয় মৎস্য বিভাগ। কোনো উপজেলায় 1 মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, কোনো উপজেলায় 2 মাসের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের মাসে 40 কেজি করে, 58 দিনে 77 কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। স্থানীয় সময় সোমবার সকালে 88 বছর বয়সে মারা যান তিনি। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে উঠে আসা জর্জ মারিও বারগোলিও 2013 সালে পোপ নির্বাচিত হন। পোপ ফ্রান্সিস ছিলেন ভ্যাটিকানে পরিবর্তনের প্রতীক। দরিদ্র, প্রান্তিক, সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোই ছিল তার ধর্মচর্চার কেন্দ্রবিন্দু। বিভিন্ন দেশে যুদ্ধ, সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন ক্যাথলিক খ্রিস্টানদের এই ধর্মীয় গুরু। তার মৃত্যুতে ভ্যাটিকান সিটি সহ বিভিন্ন দেশে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সিলেট টেস্টের চেহারা। দিনের প্রথম সেশনে টাইগার বোলাররা দাপট দেখালেও এখন ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে।
প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। সিলেটের মেঘলা আকাশ সকাল থেকেই আশা দেখায় টাইগার পেসারদের। দিনের তৃতীয় ওভারে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু আনেন নাহিদ রানা। শর্ট লেগে মুমিনুলের ক্যাচ বানান কারানকে। জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটও নেন নাহিদ। এবার তার গতিতে পরাস্ত হন ব্রায়ান বেনেট। আর নিক ওয়েলচের স্টাম্প উপড়ে দেন হাসান মাহমুদ। বিপর্যয় সামাল দিতে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন শন উইলিয়ামস এবং ক্রেইগ এরভিন। কিন্তু নাহিদ আক্রমণে আসতেই আবারও ওলট পালট হয়ে যায় সফরকারীরা। ক্রেইগ এরভিনকে জাকেরের ক্যাচ বানান নাহিদ। পরে মাধেভিরেকে নিয়ে লিডের পথে এগিয়ে যান শন উইলিয়ামস। মাধেভিরে খালেদের বলে বোল্ড হলেও অবিচল ছিলেন উইলিয়ামস। তার 50-তে প্রথম ইনিংসে লিড নেয় জিম্বাবুয়ে, কিন্তু এরপর আর টেকেননি শন। মিরাজের বলে বাউন্ডারিতে ক্যাচ দেন জয়ের কাছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চেতনা বাস্তবায়নের নামে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান। 2023 সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি 2.25 লাখ কোটি টাকা, জানালো সিপিডি। এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য, জানালেন আলী রিয়াজ। 147টি প্রস্তাবে একমত খেলাফত মজলিস। সংস্কার ও বিচারের পর নির্বাচনের জোর। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।